কয়েক সেকেন্ডের ব্যবধান, চোখের পলকে একটি আস্ত কংক্রিটের সেতু, সারি সারি বহুতল ভবন এবং পার্ক করে রাখা অসংখ্য ভারী যানবাহন তলিয়ে গেল কর্দমাক্ত পানির নিচে। হিমালয়ের শান্ত জনপদে হঠাৎ করেই নেমে এলো মৃত্যুস্রোত। মানুষের বাঁচার আকুতি আর প্রকৃতির ভয়ঙ্কর গর্জনে মুহূর্তে মৃত্যুপরীতে পরিণত হয়েছে নেপালের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে চীন তিব্বত সীমান্তবর্তী রাসুয়া জেলার দৃশ্যপট এখন আক্ষরিক অর্থেই ধ্বংসস্তূপ। এই মুহূর্তে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যে পরিসংখ্যান সামনে আছে তা যে কোনো মানুষের স্নায়ু বিকল করে দেওয়ার জন্য যথেষ্ট। প্রায় 400 মানুষ স্রেফ হাওয়া হয়ে গেছে। নিখোঁজদের এই বিশাল তালিকার মধ্যে 291 জনই বিদেশি পর্যটক, যারা হয়তো তীর্থযাত্রায় বা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন। কিন্তু তাদের ভাগ্যে যে এমন এক নির্মম জলসমাধি অপেক্ষা করছিল তা হয়তো তারা কল্পনাও করেননি। বুধবার সকালে নেপালের পাহাড়ি জনপথগুলোর বাসিন্দারা যখন দৈনন্দিন কাজে ব্যস্ত, তখন লোহেন্টে খোলা এবং ভোতেকশি নদীর অববাহিকা দিয়ে ধেয়ে আসা কাদা, পাথর আর বরফ মিশ্রিত বিশাল জলরাশি। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায় পাহাড়ের উপর থেকে তীব্র বেগে নেমে আসা পানির স্রোত কোনো পূর্ব সতর্কতা ছাড়াই আঘাত হানে লোকালয়ে। একটি ভিডিও ক্লিপে স্পষ্টভাবে ধরা পড়েছে একটি নদীর উপর থাকা যুগের পর যুগ দাঁড়িয়ে থাকা লোহার মজবুত সংযোগ সেতু স্রোতের প্রথম আঘাতেই দেশলাই কাঠির মতো টুকরো টুকরো হয়ে গেল। অন্য একটি ফুটেজে দেখা যায় নদীর তীরবর্তী কাস্টমস অফিস এবং পুলিশ পোস্ট মুহূর্তের মধ্যেই কাদার নিচে চাপা পড়ে যায়। প্রাণ বাঁচাতে স্থানীয়রা যখন নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন, তখন তাদের চোখের সামনেই তলিয়ে যায় বাড়িঘর, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বিদ্যুতের খুঁটিগুলো। আরেকটা ভিডিওতে দেখা যায় পার্ক করে রাখা বিশাল মালবাহী ট্রাক আর যাত্রীবাহী বাসগুলোকে স্রোত এমনভাবে ভাসিয়ে নিয়ে যাচ্ছে যেন সেগুলো কাগজে তৈরি কোনো খেলনা। অন্য আরও একটি ভিডিওতে দেখা যায় প্রাণ হয়ে মানুষ যখন উঁচু জায়গার দিকে ছুটছে, ঠিক তাদের পায়ের নিচ থেকেই মাটি সরে যাচ্ছে নদীর গর্ভে। চোখের সামনেই তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, বাড়িঘর, অফিস আদালত। ধ্বংসের এই তাণ্ডব এতটাই দ্রুত আর আদিম ছিল যে কারো নড়াচড়া করার বা একটু নিরাপদ আশ্রয়ে যাওয়ার সামান্যতম সময়টুকুও প্রকৃতি তাদের দেয়নি। নেপাল ট্যুরিজম বোর্ড এবং নিরাপত্তা বাহিনীর হিসাব বলছে নিখোঁজ থাকা 384 জনের মধ্যে অধিকাংশই বিদেশি পর্যটক ও তীর্থযাত্রী। নিখোঁজদের মধ্যে 291 জন বিদেশি এবং 93 জন নেপালি নাগরিক। এই পর্যটকদের একটি বড় অংশ কৈলাস মানস সরোবর তীর্থযাত্রার উদ্দেশ্যে এই দুর্গম পথ ব্যবহার করছিলেন। নিখোঁজ বিদেশিদের মধ্যে সর্বোচ্চ 105 জন ভারতীয় নাগরিক। এছাড়া মালয়েশিয়ার 17 জন, যুক্তরাজ্যের 12 জন, দক্ষিণ আফ্রিকার 4 জন, যুক্তরাষ্ট্রে 3 জন এবং অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের নাগরিক রয়েছেন। উদ্ধারকর্মীরা দুর্গম এলাকাগুলোতে পৌঁছানোর চেষ্টা করছেন, তবে ধ্বংসপ্রাপ্ত যোগাযোগ ব্যবস্থা এবং বৈরী আবহাওয়ার কারণে প্রতিটি সেকেন্ড এখন চ্যালেঞ্জিং। নিখোঁজে বিপুল সংখ্যক মানুষের পরিবারগুলো এখন প্রহর গুনছে একটিমাত্র খবরের আশায়। এই ভয়ঙ্কর বিপর্যয়ের পেছনের কারণ খুঁজতে গিয়ে ভূতাত্ত্বিক এবং আবহাওয়া বিশেষজ্ঞরা একটি সুনির্দিষ্ট ধারাক্রমের কথা উল্লেখ করেছেন। ধারণা করা হচ্ছে মূল বিপর্যয়ের সূচনা হয়েছিল একটি ভূমিকম্পের মাধ্যমে। রয়টার্সের প্রতিবেদন বলছে ঘটনার কিছুক্ষণ আগে ওই অঞ্চলে 4.4 মাত্রার একটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের প্রভাবে পাহাড়ের চূড়ায় জমে থাকা বিশাল বরফের স্তূপ এবং পাথরের চাই ধসে পড়ে নদীর গতিপথের উপর। নদী অববাহিকায় জমা হওয়া এই বিপুল পরিমাণ পাথর ও বরফ প্রাকৃতিকভাবে একটি বাঁধ বা ড্যাম তৈরি করে। নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় পেছনের দিকে বিশাল জলরাশি জমতে থাকে এবং নদীর পানির প্রচণ্ড চাপে যখন সেই কৃত্রিম বাঁধটি ভেঙে যায়, তখন জমে থাকা হাজার হাজার টন পানি, কাদা আর পাথর একসঙ্গে তীব্র বেগে নিচের দিকে নেমে আসে। প্রকৃতির এই ধ্বংসাত্মক রূপকে আবহাওয়া বিজ্ঞানের ভাষায় বলা হয় ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যা। সাধারণ বন্যা ধীরগতিতে পানি বাড়িয়ে এলাকা প্লাবিত করে, যেখানে মানুষ নিরাপদ আশ্রয়ে যাওয়ার বা প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়। কিন্তু ফ্ল্যাশ ফ্লাড আঘাত হানে কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই।
অতিরিক্ত বৃষ্টিপাত, পাহাড়ি ঢল বা প্রাকৃতিক বাঁধ ভেঙে যাওয়ার ফলে মাত্র কয়েক মিনিটের মধ্যে নিচু এলাকা বা নদীর অববাহিকা পানিতে তলিয়ে যায়। ফ্ল্যাশ ফ্লাডের সবচেয়ে বড় ভয়ের জায়গাটি হলো পানির গতিবেগ এবং তীব্রতা। মাত্র 2 ফুট উচ্চতার একটি তীব্র স্রোত আস্ত একটি গাড়িকে ভাসিয়ে নেওয়ার জন্য যথেষ্ট। পাহাড়ি এলাকার খাড়া ঢাল এই পানির গতিকে বহুগুণ বাড়িয়ে দেয়। বুধবার নেপালে ঠিক এই ঘটনাই ঘটেছে। পাহাড়ের উপর থেকে যখন কাদা ও পাথরের মিশ্রণ নিচের দিকে ধেয়ে আসে, তখন তার সামনে থাকা যে কোনো কংক্রিটের কাঠামো বা গাছপালার শিকড় সহ উপড়ে যায়। এছাড়া অপরিকল্পিত নগরায়ন এবং বন উজাড় করার মতো মানবসৃষ্ট কারণগুলো এই ধরনের দুর্যোগের মাত্রাকে আরও বাড়িয়ে দিচ্ছে। পাহাড় কেটে রাস্তা বা স্থাপনা নির্মাণের ফলে মাটির গঠন আলগা হয়ে যায়। গাছপালা না থাকায় বৃষ্টির পানি মাটি শুষে নিতে পারে না, যা সরাসরি তীব্র স্রোত হিসেবে নিচে নেমে আসে। নেপালের এই দুর্গম পাহাড়ি অঞ্চলে সাম্প্রতিক সময়ে অবকাঠামোগত উন্নয়ন কাজ চলছিল, যা মাটির প্রাকৃতিক বাঁধনকে কিছুটা হলেও দুর্বল করে থাকতে পারে বলে অনেক পরিবেশবিদের ধারণা। বিপর্যয়ের পরপরই নেপাল সেনাবাহিনী এবং সশস্ত্র পুলিশ বাহিনীর একাধিক টিমকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়, কিন্তু ক্ষতিগ্রস্ত রাসুয়া জেলার তিমুরে এবং সেফরুবেসি এলাকার মূল সড়কগুলো পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় স্থলপথে উদ্ধারকারীদের পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এছাড়া উপত্যকায় পানির উচ্চতা এবং কাদার স্তূপের কারণে হেলিকপ্টার অবতরণের জন্য পর্যাপ্ত নিরাপদ জায়গাও পাওয়া যাচ্ছে না। দড়ি ফেলে এবং বিকল্প পাহাড়ি পথ ধরে উদ্ধারকর্মীরা দুর্গতদের কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ক্ষয়ক্ষতির এই প্রভাব শুধু নেপালের ভিতরেই সীমাবদ্ধ নেই। ভোতেকোশি, ত্রিশলী ও নারায়ণী নদীর অববাহিকায় থাকা একাধিক জলবিদ্যুৎ প্রকল্প সরাসরি এই আকস্মিক বন্যার মুখে পড়েছে, যার ফলে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। একই সঙ্গে নেপাল চীন সীমান্তে তিব্বত অংশের কিরং বন্দরেও ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে। সেখানেও সড়ক ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে আন্তর্জাতিক অঙ্গন থেকেও সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে দ্রুত এবং সর্বাত্মক তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন। চীন সরকার এরই মধ্যে 574 জন প্রশিক্ষিত উদ্ধারকর্মী এবং প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি নেপাল সীমান্তে পাঠিয়েছে। পাশাপাশি ভারত এবং দক্ষিণ কোরিয়াও তাদের নিখোঁজ নাগরিকদের সন্ধানে এবং নেপালকে লজিস্টিক সাপোর্ট দিতে উদ্ধার ও সহায়তা কার্যক্রম শুরু করেছে। সবচেয়ে বড় ভয়ের বিষয়টি হলো দুর্যোগের রেশ এখনও কাটেনি। নেপালের উজানে থাকা নদীর গতিপথগুলোতে এখনও পাথর ও বরফ জমে ব্লক হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। যদি নতুন করে কোনো জায়গায় নদীর পানি আটকে গিয়ে বাঁধ তৈরি হয় এবং সেটি ভেঙে পড়ে, তবে দ্বিতীয় দফায় আরও বড় আকারের ঢল নামতে পারে। এই আশঙ্কার কারণে নেপালের ভাটি অঞ্চল এবং নেপাল ভারত সীমান্তের নিচু এলাকার বাসিন্দাদের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া নদীর আশেপাশে বা পাহাড়ি রাস্তায় যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। প্রকৃতির সামনে মানুষের অসহায়ত্বের এক চূড়ান্ত এবং নিষ্ঠুর দৃষ্টান্ত হয়ে রইল নেপালের এই আকস্মিক বন্যা। একটি ছোট ভূকম্পন থেকে সৃষ্ট তুষারধস কিভাবে চোখের পলকে একটি জনপদকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার উপক্রম করতে পারে, রাসুয়া জেলা তারই জ্বলন্ত প্রমাণ। পাহাড়ের বুক চিরে নেমে আসা ওই কর্দমাক্ত স্রোতের নিচে ঠিক কতগুলো স্বপ্ন, কতগুলো প্রাণ আর কতগুলো জীবনের গল্প চাপা পড়ে আছে, তার সঠিক হিসাব হয়তো আগামী কয়েক সপ্তাহেও পুরোপুরি জানা সম্ভব হবে না। নিখোঁজ থাকা শত শত মানুষের পরিবারের অপেক্ষার প্রহর যেন আরও দীর্ঘ হচ্ছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে, আর পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে হিমালয়ের ওই ধ্বংসস্তূপের দিকে।